গান জুড়েছেন গ্রীষ্মকালে বিশ্বলোচন শর্মা, তার আওয়াজ খানা দিচ্ছে হানা দিল্লি থেকে বর্মা। মরি হায় রে হায়। গান জুড়েছেন গ্রীষ্মকালে বিশ্বলোচন শর্মা, তার আওয়াজ খানা দিচ্ছে হানা দিল্লি থেকে বর্মা। মরি হায় রে হায়। গাইছে ছেড়ে প্রাণের মায়া, গাইছে তেরে প্রাণপণ, ছুটছে লোকে চারদিকে যে ঘুরছে মাথা বন বন। মরছে কত জখম হয়ে, করছে কত ছটফট, বলছে হেকে প্রাণটা গেল, গানটা থামাও ঝটপট। গান জুড়েছেন গ্রীষ্মকালে বিশ্বলোচন শর্মা, তার আওয়াজ খানা দিচ্ছে হানা দিল্লি থেকে বর্মা। মরি হায় রে হায়। গান জুড়েছেন গ্রীষ্মকালে বিশ্বলোচন শর্মা, তার আওয়াজ খানা দিচ্ছে হানা দিল্লি থেকে বর্মা। মরি হায় রে হায়। মরি হায় রে হায়। নমস্কার, সৃষ্টি রঞ্জনার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এরপর আমাকে নিশ্চয়ই বলতে হবে না আজকের পর্ব আমরা কাদের নিয়ে করছি। 1923 সালে যুবক বন্ধু সুকুমার চলে গেলেন। 1935 সালে সুকুমারের ছড়ায় রবীন্দ্রনাথের সুরে শান্তিনিকেতনের হৈ হৈ সংঘের সভায় প্রথম গাওয়া হয়েছিল এই গান। রবীন্দ্রনাথ আর সুকুমারের সম্পর্ক ছিল খুব শ্রদ্ধার। সুকুমার পিতা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন কবি। স্বভাবতই পুত্র সম সুকুমারকে রবীন্দ্রনাথ খুব স্নেহের চোখেই দেখতেন। তাদের কথাবার্তা শুনলেই বোঝা যেত যে তাদের সম্পর্কের মধুরতা কোথায়। একবার গড়পাড়ের বাড়ি থেকে যাওয়ার সময় কবির জন্য সুকুমার নিলেন কড়া পাকের সন্দেশ। সুকুমারকে দেখে তো কবি মহা খুশি, কিন্তু সন্দেশ খাচ্ছেন না দেখে সুকুমারও বেশ অবাক। কবি বুঝতে পেরে বললেন, তোমাকে কিছুই বিশ্বাস নেই সুকুমার, কি ফন্দি করে সন্দেশ এনেছো কে জানে। এ কথা সে কথার পর সুকুমার বলেই বসেন, আচ্ছা গুরুদেব, আপনি এত লেখেন কি করে? কেন, কাগজের উপর কলম দিয়ে লিখি, তুমি কি অন্য কোনো উপায় লেখো নাকি? আমি কি লিখি নাকি? ওইগুলোকে আপনি লেখা বলেন? এই দেখো পেন্সিল নোটবুক এ হাতে, এই দেখো ভরা সব কিলবিল লেখাতে। আমি পেন্সিলে লিখি, বিস্তর কাটাকুটি করতে হয় তো, কালি কলম দিয়ে লিখলে মেলা খরচ, অত পয়সা আমি পাই কোথায়? আমার কি জমিদারি আছে নাকি? এই রকম রসিকতা তাদের চলতেই থাকে। তবুও উদ্ভট রসের প্রবর্তক সুকুমারের লেখায় বা সুকুমারের ভাবনায় বৈজ্ঞানিক সংস্কৃতির আদর্শ খুঁজে পেয়েছিলেন রবীন্দ্রনাথ। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বোঝাতে গিয়ে বিশ্ব পরিচয় গ্রন্থে রবীন্দ্রনাথ যেখানে এক কাল্পনিক দুঃসাহসিক দৈত্যের কল্পনা করলেন যে পৃথিবী থেকে হাত বাড়িয়ে সূর্যকে ছুঁতে পারে, সেখানে সূর্যের কথায় সুকুমার একটা ইঞ্জিনের উপমা নিলেন। যে ইঞ্জিনটা ঘন্টায় 7 মাইল বেগে পৃথিবী থেকে সূর্যের দিকে ছুটতে আরম্ভ করলে সূর্যে পৌঁছতে তার 177 বছর লাগবে। এরকম নানা ঘটনার বুননে আমাদের আজকের এবারের পর্ব, শুনতে থাকুন। সালটা 1911। রবীন্দ্রনাথের 51তম জন্মতিথি উপলক্ষে বিশেষ সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে শান্তিনিকেতনে। সেই উপলক্ষে রবীন্দ্রভক্ত সুকুমার প্রথম এলেন শান্তিনিকেতনে, আর সেই থেকেই শান্তিনিকেতনের সঙ্গে আত্মিক যোগ গড়ে ওঠে সুকুমারের। সুকুমার উচ্চশিক্ষার জন্য লন্ডনে সেখানকার রয়্যাল ফটোগ্রাফিক সোসাইটির সদস্য। 1912 16 জুন রবীন্দ্রনাথ এলেন লন্ডনে। এখানেই কবির সঙ্গে সুকুমারের যোগাযোগ ক্রমশ অন্তরঙ্গতায় পরিণত হয়, কারণ সুকুমারের আবাসস্থল থেকে কবির বাসস্থান ছিল কাছেই। প্রায় দিনই কবির বাড়িতে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাহিত্যের আড্ডায় নিমন্ত্রণ থাকত সুকুমারের। 19 জুন লন্ডনে হ্যামস্টেড হিতে উইলিয়াম পিয়ারসনের বাড়িতে এক ঘরোয়া বৈঠকে আমন্ত্রণ জানানো হয় সুকুমার রায়কে।
21শে জুন বোন পুণ্যলতা চক্রবর্তীকে চিঠি লেখেন সুকুমার। পরশুদিন মিস্টার পিয়ারসন তার বাড়িতে আমাকে আমন্ত্রণ জানান বেঙ্গলি লিটারেচার সম্বন্ধে একটি পেপার পড়বার জন্য। সেখানে গিয়ে দেখি মিস্টার অ্যান্ড মিসেস আর্নল্ড, মিস্টার অ্যান্ড মিসেস রটেনস্টাইন, ডক্টর পিসি রয়, মিস্টার সর্বাধিকারী ও আরো অনেক পরিচিত জন। এছাড়াও উপস্থিত কয়েকজন অচেনা সাহেব মেম। শুধু তাই নয়, ঘরে ঢুকে দেখি রবি বাবু বসে আছেন। বুঝতেই পারছিস আমার অবস্থা। যা হোক, চোখ কান বুজে পড়ে দিলাম। লেখাটির জন্য খুব পরিশ্রম করতে হয়েছে। ইন্ডিয়া অফিস লাইব্রেরি থেকে বই টই এনে মেটেরিয়ালস জোগাড় করতে হয়েছিল। তাছাড়া রবিবাবুর কয়েকটি কবিতা, সুদূর পরশপাথর, সন্ধ্যা, কুড়ির ভিতর কাঁদিছে গন্ধ ইত্যাদি ট্রান্সলেট করেছিলাম। সেগুলি সকলেরই খুব ভালো লেগেছিল। ডক্টর রয়, মিস্টার সর্বাধিকারী, মিস্টার ক্র্যান্ডমার, বিং নর্থ বুক সোসাইটির সেক্রেটারি আর ওয়েস্টার্ন অফ দ্য সি ইস্ট সিরিজের এডিটর খুব খুশি হয়েছেন। মিস্টার বিং আমাকে ধরেছেন আরও ট্রান্সলেশন করতে, তিনি পাবলিশ করবেন। মিস্টার রটেনস্টাইন আমার ঠিকানা নিয়ে গেলেন, বললেন ইউ মাস্ট কাম টু আওয়ার প্লেস সামটাইমস অ্যান্ড স্টে ইনটু ডিনার। এরপর 1913 21শে জুলাই লন্ডনের ইস্ট অ্যান্ড ওয়েস্ট সোসাইটির এক সভায় সুকুমার দ্য স্পিরিট অফ রবীন্দ্রনাথ টেগোর নামে একটি প্রবন্ধ পাঠ করেন। তা পরে প্রকাশিত হয় দ্য কোয়েস্ট পত্রিকায়। বক্তৃতার শুরুতে রবীন্দ্রনাথকে পরিচয় করালেন সুকুমার। ইন দ্য মিডস্ট অফ অল আওয়ার ওয়ার্ক অ্যান্ড অল ওভার প্লেজার we are often unconscious that we are ever carrying with us the burden of an eternal question, but in some lives, and these lives are only truly great, the question has assumed an imperative form, and wherever the demand for an answer has been thus insistent, we have had up those contributions to human thought that leave a definite impression on the ever-changing ideals of humanity. এই প্রবন্ধটির মাধ্যমেই বিলেতে অনেক বিজ্ঞজনের সঙ্গে রবীন্দ্রনাথের প্রথম পরিচয় ঘটে, কারণ তখনও নোবেল পুরস্কারের জন্য সং অফারিংস সে দেশে প্রকাশিত হয়নি। 25শে জুলাই পুণ্যলতাকে লিখলেন কোয়েস্ট কাগজের এডিটর মিস্টার মিট, যিনি এখানে রবিবাবুর লেখার অ্যারেঞ্জ করেছিলেন, তাঁর প্রবন্ধটা খুব পছন্দ হয়েছে, তিনি সেটা ছাপাবেন কোয়েস্টে। রবিবাবু 6 মাস আমেরিকায় কাটিয়ে লন্ডনে এসে পৌঁছলেন। অশ্বরোগের চিকিৎসার জন্য 2 সপ্তাহ নার্সিংহোমে ছিলেন। তখন প্রায়ই দেখতে যেতাম। কয়েকদিন হলো সেখান থেকে এসেছেন, তোর শুও দেখতে গিয়েছিলাম। রবীন্দ্রনাথের কবিতা প্রসঙ্গে সুকুমারের পাবলিক ভাষণে সে দেশে রবীন্দ্রনাথকে প্রথম পরিচিতি দেয়, কারণ তখনও কবি নোবেল পাননি। রবীন্দ্র জীবনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায়ের মতে রবীন্দ্রনাথের কবিতা সম্বন্ধে ভারতীয়দের পক্ষে প্রথম পাবলিক ভাষণ দেন সুকুমার রায়। Rabindranath's poetry is an echo of the infinite variety of life, of the triumph of love, of the supreme unity of existence, of the joy that abides the heart of all things. The whole development of his poetry is a sustained glorification of love. His philosophy of love is an interpretation of the mystery of existence itself. এবার দেশে ফেরার পালা। 13ই সেপ্টেম্বর সিটি অব লাহোর নামক জাহাজে তাঁদের ফেরা। 20 দিনের দীর্ঘ সমুদ্রপথে তাঁরা একে অপরকে খুব কাছ থেকে পেয়েছিলেন। তাঁদের হৃদ্যতার ভিত্তি স্থাপনে এই যাত্রাপথের ভূমিকা ছিল অপরিসীম। দেশে ফেরার 2 মাসের মধ্যেই সুকুমারের বিয়ে। রবীন্দ্রনাথ খবর পেলেন ঢাকার বিখ্যাত সমাজসেবী স্যার কেজি গুপ্তের ভাগ্নি সুপ্রভার সঙ্গে তার বিয়ে। সুকুমার বিশেষভাবে আমন্ত্রণ করেছিলেন রবীন্দ্রনাথকে তার বিয়েতে আসার জন্য। জমিদারির কাজে রবীন্দ্রনাথ তখন সাজাদপুরে, তাই জানিয়ে দিলেন এত কাজ রেখে তিনি বিয়েতে আসতে পারবেন না। কিন্তু বিয়ের রাতে সকলকে চমকে দিয়ে কবি উপস্থিত হলেন বিবাহ বাসরে। 1913 12ই ডিসেম্বর বিবাহ প্রায় আরম্ভ হইতে যাইতেছে, এমন সময় গেটের কাছে করতালি ধ্বনি শুনিয়া কিছু বিস্মিত হইয়া গেলাম। পরক্ষণেই দেখিলাম কবি আসিয়া সভাস্থলে প্রবেশ করিলেন। রামানন্দ চট্টোপাধ্যায়ের কন্যা সীতা দেবী
আরও লিখেছেন। পরে শুনিয়াছিলাম এই বিবাহে উপস্থিত থাকিবার জন্যই তিনি কলিকাতায় আসিয়াছিলেন। অত্যন্ত স্নেহের সুকুমারের বিয়েতে কবি কি না এসে থাকতে পারেন? তিনি স্ত্রী সুপ্রভা ও বন্ধু বান্ধবদের নিয়ে মাঝে মধ্যেই শান্তিনিকেতনে যেতেন। সুকুমার ঘরণী সুপ্রভা রবীন্দ্রনাথের অত্যন্ত স্নেহের পাত্রী ছিলেন। সুপ্রভার গান শুনে কবি এতই মুগ্ধ হন যে সুযোগ পেলেই তিনি সুপ্রভাকে নতুন গান শেখাতেন। আমার দোসর যে জন, দিন অবসান হলো, আকাশে আজ কোন চরণের আসা যাওয়া। রবীন্দ্রনাথ নিজে হাতে এই গানগুলি লিখে দিয়েছিলেন সুপ্রভার খাতায়। রবীন্দ্রনাথের স্বহস্তে লেখা শেষ গানটি হলো সকালবেলার বাদল আধারে। কবির কাছে গান শেখা এ তো দুর্লভ সৌভাগ্য সুপ্রভার। 1921-এ 4 মাসের শিশুপুত্র সত্যজিৎকে নিয়ে গিয়েও সুপ্রভা কবির কাছে গান শিখে নিয়েছিলেন। আমুদে সুকুমার শান্তিনিকেতনে গেলেই আড্ডা, হুল্লোড়, বিবিধ গান, জলসা, নাটক নিয়ে মেতে থাকতেন। একবার সুকুমার তার অদ্ভুত রামায়ণ গান করে শোনালেন। ওরে ভাই তোরে তাই কানে কানে কই রে, ওই আসে ওই আসে ওই 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 রে। আশ্রমের ছোট ছেলেরা ওই গানটি শোনার পর সুকুমার রায়ের নামকরণ করে ওই আসে। একদিন একটি ছোট ছেলে মাঠের ভিতর গর্তে পড়ে গিয়ে আর উঠতে পারছে না। এমন সময় সুকুমারকে সেখান দিয়ে যেতে দেখে চিৎকার করে, ওই আসে, আমাকে একটু তুলে দিয়ে যাও তো। ব্যক্তিগত জীবনে ননসেন্স ছড়ার মতোই আমোদের স্বভাব ছিল সুকুমারের। সে সময় শান্তিনিকেতনে রান্নাঘরে প্রতিদিন আলু খেয়ে খেয়ে বিরক্ত সুকুমার গান বাঁধেন। এই তো ভালো লেগেছিল আলুর নাচন হাতায় হাতায়, এই তো। একদিন গুরুদেব জিজ্ঞাসা করেন, আচ্ছা সুকুমার, তোমার ছড়ায় এত শ্যাম কেন? শ্যাম লাহিড়ী বনগ্রামের শ্যামের জামাই কেষ্টমোহন, শ্যামাদাস মামা তার শ্যামবাবুদের গয়লা। গুরুদেব, বঙ্গদেশের শ্যাম আপনি সব জায়গায় পাবেন, রামও পাবেন, তবে তিনি পপুলার ভগবান কিনা, তাই তার নাম ব্যবহার না করে সর্বত্রই শ্যামের নাম নিয়েছি। কে জানে কেউ যদি রামের নাম নিয়েছি বলে ফৌজদারি মামলা ঠুকে দেয়। হাসি ঠাট্টা তামাশা এভাবে চলতেই থাকে দুজনের। সুকুমার, তুমি যে লিখেছো ভাব একে ভাব, ভাব দুগুণে ধোঁয়া, 3 ভাবে ডিসপেপসিয়া, ঢেকুর উঠবে চোয়া, আমাকে উদ্দেশ্য করে কি লিখেছো? আচ্ছা, আমি যে একবার তোমার বাড়ি গিয়েছিলাম, কই সে কথা তো কোনোদিন লেখনি। সে কি গুরুদেব, শুধু লিখেছি তাই নয়, এঁকেও রেখেছি। পড়ছো বুঝি? বেশ বেশ বেশ। এক মনেতে পড়লে পরে লক্ষ্মী ছেলে, সোনার ছেলে বলে সবাই আদর করে। আদরে সুকুমারকে নিয়ে রবীন্দ্রনাথ কত মজাই না করেছেন, সীতাদেবীর লেখায় সে কথা জানা যায়। 1917 খোলা মাঠে সভা হইতেছিল। মেয়েরা এবং মান্যগণ্য অতিথিবর্গ তক্তপোষে বসিলেন। সর্বসম্মতিক্রমে সুকুমার বাবু সভাপতি নির্বাচিত হইলেন। এদিকে রবীন্দ্রনাথ প্রস্তাব করিলেন সুকুমার পত্নী সুপ্রভাকেই সভানেত্রী করা হোক, কারণ আজন্ম কলিকাতায় বাস করিয়া সুকুমার বাবুর বাঙালত্ব খানিকটা লোপ পাইয়াছে। এই প্রস্তাবে সুপ্রভা তো কিছুতেই রাজি হলেন না। অগত্যা সুকুমার বাবুই সভাপতির পদে বহাল রহিলেন। রবীন্দ্রনাথ আর সুকুমার দুজনেই ব্রাহ্ম সমাজের সদস্য ছিলেন। 1920 সালের শেষে রবীন্দ্রনাথকে নিয়ে ব্রাহ্ম সমাজে একটা বিতর্ক দেখা দেয়। রক্ষণশীল গোষ্ঠী প্রশ্ন তোলে, রবীন্দ্রনাথ আদৌ কি যথেষ্ট ও যথার্থ ব্রাহ্ম? সেই সময় সুকুমার, প্রশান্তচন্দ্র মহলানবিশ প্রমুখ তরুণ ব্রাহ্ম সদস্য রবীন্দ্রনাথকে অকুণ্ঠ সমর্থন জানিয়ে 52 পৃষ্ঠার পুস্তিকা বার করেন। অসুস্থ সুকুমার লেখেন, কেন রবীন্দ্রনাথকে চাই? এই বিতর্কে ক্ষুব্ধ হয়ে রবীন্দ্রনাথ জানান, সেদিন তোমাদের সমাজে যে প্রবন্ধ করেছি তাতে যে সকলকে খুশি করতে পারিনি তা আমি জানি।
প্রাচীনেরা ক্ষুব্ধ হয়ে থাকেন, আশ্চর্য হবার কিছু নেই, কিন্তু এ কথা কোনো মতেই স্বীকার করতে পারবো না। সাম্প্রদায়িকতা থেকে ব্রাহ্ম সমাজ মুক্ত। সুকুমারকে বলো, ছাত্র সমাজে কিছু প্রতিশ্রুতি আমি দিয়েছি, তা মনে রেখেছি। তখন আনন্দমোহন বসুর নেতৃত্বে স্টুডেন্টস উইকলি সার্ভিস গঠিত হয়। সুকুমার এর সদস্য ছিলেন। সুকুমারকে দেওয়া প্রতিশ্রুতি রাখতেই প্রবন্ধ পাঠের আসরে আসেন রবীন্দ্রনাথ। প্রত্যক্ষদর্শী সীতাদেবী লিখলেন, রবীন্দ্রনাথের নাম শুনিলে যে বিপুল জনতা উপস্থিত হইত, তাহা আলোচনা অসম্ভব করিয়া তুলিত। সুতরাং এই সভার কোনো বিজ্ঞাপন বাহিরে দেওয়া হয় নাই। তবু যখন সভাস্থলে গেলাম, তখন পূর্ণই দেখিলাম। রবীন্দ্রনাথ প্রবন্ধ পাঠ করিলেন। অল্প বয়সেই মারাত্মক কালাজ্বরে আক্রান্ত হলেন সুকুমার। তখনকার দিনে রোগের কোনো চিকিৎসা ছিল না। মৃত্যু প্রায় নিশ্চিত জেনেও অসাধারণ মানসিক স্থৈর্যের পরিচয় দেন সুকুমার। প্রকৃত কর্মযোগীর মতন তিনি অবিচলিতভাবে তার কাজ করে গিয়েছেন সেই কঠিন সময়েও। নিদারুণ অসুস্থতার সময় একটু শান্তি আর বিশ্রামের জন্য রবীন্দ্রনাথ তার পানিহাটির বাগান বাড়িতে এনে দেখেন সুকুমারকে। এখানকার শান্ত পরিবেশ, বহমান গঙ্গা যদি অসুস্থ সুকুমারের মনে একটু শান্তির পরশ পুড়িয়ে দেয়। কবি নিজেও মাঝে মধ্যেই যেতেন সুকুমারের সঙ্গে দেখা করতে, আর বন্ধুর আবদারে গানও শোনাতেন। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন, আমার ব্যথার পূজা হয়নি সমাপন, আমার সকল দুঃখের প্রদীপ। 1923 শেষ শয্যা নিলেন সুকুমার। আর বাঁচার আশা নেই। মৃত্যু পথযাত্রী যুবক বন্ধুর জন্য কবি মন উদ্বিগ্ন। প্রায়ই তিনি যান সুকুমারের গড়পাড়ের বাড়িতে। কলকাতায় অ্যালফ্রেড ও ম্যাডাম থিয়েটারে রবীন্দ্রনাথের শারদোৎসব অভিনয় চলছে। অভিনয় চলাকালীন রবীন্দ্রনাথ খবর পেলেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুকুমার। এতই অসুস্থ যে আর কথা বলার ক্ষমতাও নেই। পুত্র সম সুকুমারের জন্য কবি মন চঞ্চল। ওদিকে সেদিনই শান্তিনিকেতনে জ্যাঠতো দাদা দীপেন্দ্রনাথ ঠাকুরের জীবনাবসান হয়েছে। পারিবারিক শোকের আবহেই রবীন্দ্রনাথ পৌঁছে গেলেন সুকুমারকে দেখতে। কবিকে দেখেই আনন্দে আত্মহারা সুকুমার কথা কইতে না পারলেও বই খুলে দেখিয়ে দিলেন। শুনতে চাইলেন দুটি গান, আছে দুঃখ আছে মৃত্যু, আর দুঃখ এ নয় সুখ নহে গো। কবি গাইলেন, আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি তবু আনন্দ, তবু অনন্ত জাগে, আছে দুঃখ আছে মৃত্যু। গানের বাণী আর সুরের তরঙ্গ গড়পাড়ের বদ্ধ ঘরটিকে এক স্বর্গীয় সুষমায় ভরিয়ে তুলল। নিমেষে বিলীন হয়ে গেল যাবতীয় ক্লেশ আর বেদনার ভ্রুকুটি। সুকুমারের চোখে জলের ধারা, মুখে অসীম প্রশান্তি। কবি এবার গাইলেন, দুঃখ এ নয় সুখ নহে গো, গভীর শান্তি যে আমার সকল ছাড়িয়ে গিয়ে উঠল কোথা বেজে, দুঃখ এ নয় সুখ নহে গো, গভীর শান্তি যে। 1923
10ই সেপ্টেম্বর সমস্ত শারীরিক আর মানসিক কষ্ট থেকে আনন্দময় চিরশান্তির দেশে যাত্রা করলেন সুকুমার। বাংলা সাহিত্যে এক বিরলতম প্রতিভা মাত্র 35 বছর বয়সে অকালে ঝরে গেল। ঘনিয়ে এলো ঘুমের ঘোর, গানের পালা সাঙ্গমোর। 12ই সেপ্টেম্বর শান্তিনিকেতনে মন্দিরের উপাসনায় সুকুমারকে স্মরণ করে আচার্যের ভাষণে রবীন্দ্রনাথ। আমার পরম স্নেহভাজন যুবক বন্ধু সুকুমার রায়ের রোগশয্যার পাশে এসে যখন বসেছি, এই কথাই আমার বারবার মনে হয়েছে। আমি অনেক মৃত্যু দেখেছি, কিন্তু এই অল্প বয়স্ক যুবকটির মতো অল্পকালের আয়ুটিকে নিয়ে মৃত্যুর সামনে দাঁড়িয়ে এমন নিষ্ঠার সঙ্গে অমৃতময় পুরুষকে অর্ঘ্য দান করতে প্রায় আর কাউকে দেখিনি। মৃত্যুর দ্বারের কাছে দাঁড়িয়ে অসীম জীবনের জয়গান তিনি গাইলেন। তার রোগশয্যার পাশে সেই গানের সুরটিতে আমার চিত্ত পূর্ণ হয়েছে। সেদিন সেই যুবকের মৃত্যুশয্যায় দেখলুম, সুদীর্ঘকাল দুঃখ ভোগের পরে জীবনের প্রান্তে দাঁড়িয়ে মৃত্যুর মতো অত বড় বিচ্ছেদকে প্রাণ যাকে পরম শত্রু বলে জানে, তাকেও তিনি পরিপূর্ণ করে দেখতে পেয়েছেন। তাই আমাকে গাইতে অনুরোধ করলেন। আছে দুঃখ, আছে মৃত্যু, আর এই গানটি আমাকে দুবার অনুরোধ করে শুনলেন। দুঃখ এ নয়, সুখ নহে গো, গভীর শান্তি এ যে। দুঃখ এ নয়, সুখ নহে গো, গভীর শান্তি এ যে। আমার সকল ছাড়িয়ে গিয়ে উঠল কোথা বেজে। নাকে গান শুনিয়ে ফিরে এসে সে রাত্রে আমি একলা বসে ভাবলুম, মৃত্যু তো জীবনের সব শেষের ছেদ, কিন্তু জীবনের মাঝে মাঝেও পদে পদে ছেদ আছে প্রথম থেকে শেষ পর্যন্ত। জীবনের গান মরণের সমে সে থামে বটে, কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত তার তাল তো কেবলই মাত্রায় মাত্রায় ছেদ দেখিয়ে যায়। গভীর দুঃখ নিয়ে সুপ্রভাকে লিখলাম। কল্যাণী আসু, তোমার এই গভীর শোকে তোমাকে সান্ত্বনা দেবার যোগ্য কোনো কথা আমি জানিনি। 2 বৎসরের অধিককাল অক্লান্ত যত্নে নিরন্তর তুমি তোমার স্বামীর সেবা করে এসেছ। তোমার শুশ্রূষা সেই পবিত্র ছবিটি আমি কখনো ভুলব না। আজ তোমার অন্তর্যামী তোমার আহত হৃদয়ের শুশ্রূষার ভার গ্রহণ করুন। আমি রোগশয্যায় যখনই সুকুমারকে দেখতে গিয়েছি, আমার অনেক সময় মনে হয়েছে তোমরা যারা নিয়ত তাঁর সেবার ভার নিয়েছ, তোমরা ধন্য। কেননা দুঃসহ ও সুদীর্ঘকাল ব্যাপী রোগতাপের ভিতর দিয়ে মানুষের এমন আশ্চর্য মাহাত্ম্যের প্রকাশ দেখতে পাওয়া যায় না। স্নেহভাজন সুকুমারকে কবি ভুলতে পারেননি। মৃত্যুর 6 বছর পরেও কবি প্ল্যানচেটে সুকুমারের সঙ্গে কথা বলেন। তরি আমার হঠাৎ ডুবে যায় গানটি শুনতে চান সুকুমার। এ গানের কথা সুর ভুলে গেলে কবি সুকুমারকে অন্ধজানে দেহ আলো গানটি শোনাতে চান। কথায় কথায় গুরুদেবকে বলেন, আচ্ছা আমার ছেলেকে আপনার আশ্রমে নিতে পারেন? এরকম কত কথা তাদের মধ্যে চলত। পরলোকে গিয়েও সুকুমার কবির ডাকে সাড়া দিলেন। 1940 জুন মাসের সুপ্রভা রায়ের অনুরোধে পাগলা দাশুর ভূমিকায় তিনি লিখলেন। সুকুমারের লেখনী থেকে যে অবিমিশ্র হাস্যরসের উৎসধারা বাংলা সাহিত্যকে অভিষিক্ত করেছে তাহা অতুলনীয়। তার সুনিপুণ ছন্দের বিচিত্র স্বচ্ছন্দ গতি, তার ভাব সমাবেশের অভাবনীয় অসংলগ্নতা পদে পদে চমৎকৃতি আনে। বঙ্গ সাহিত্যে ব্যঙ্গরসিকতার উৎকৃষ্ট দৃষ্টান্ত আরও কয়েকটি দেখা দিয়েছে, কিন্তু সুকুমারের অজস্র হাস্যোচ্ছ্বাসের বিশেষত্ব, তার প্রতিভার যে স্বকীয়তার পরিচয় দিয়েছে, তার ঠিক সমশ্রেণীয় রচনা দেখা যায় না। সুকুমারের এই বিশুদ্ধ হাসির দানের সঙ্গে সঙ্গেই তার অকাল মৃত্যুর সকরুণতা পাঠকদের মনে চিরকালের জন্য জড়িত হয়ে রইল। ছাড়ে গৃহ
ছাড়িয়ে আরাম ছাড়িয়ে আপনারে সাথে করে নিল আমায় জনম মরণ পারে এলো পথিক সে যে দুঃখ এ নয় সুখ নহে গো গভীর শান্তি যে